আছেন, যে কমরেডরা আছেন, আইএসএফ এর বক্তারা যে বক্তব্য দিয়েছে আপনারা জানে গিয়েছেন, বুঝে গিয়েছেন। আর কারা চোর কারা ডাকাত নতুন করে বলতে আমাকে লাগবে না। আমি শুধু আপনাদের বলবো আপনারা কোনটাকে গ্রহণ করবেন। একদিকে তৃণমূল বলছে মাসে ১,৫০০ টাকা দেব, আর অশোক কুমার গায়েন কমরেড রাহুল সাহেবরা বলছেন তথা বামপন্থী আইএসএফরা বলছে যে মাসে ১৫০০ টাকা নয়, ন্যূনতম ১৫০০ থেকে ১৫,০০০ থেকে ২২,০০০ টাকার কাজের ব্যবস্থা আমরা করব। আপনারা কোনটা গ্রহণ করবেন দেখুন। একদিকে বেকারত্বের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি তার দল, উল্টো দিকে বামপন্থী আইএসএফরা বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, মন্দির বাজার থেকে আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, জয়নগর থেকে পাঠান, কুলতলি থেকে পাঠান, বাসন্তী থেকে পাঠান, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জিতিয়ে বিধানসভায় পাঠান, আমাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন, ওয়ান ফ্যামিলি ওয়ান জব তথা পরিবার পিছু একজন করে স্থায়ী চাকরির ব্যবস্থা করব। আপনারা এখানে মন্দির বাজারের মানুষ, কুলতলির মানুষ, জয়নগরের মানুষ, অনেকে যারা আত্মীয় স্বজন আছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা ব্যাপক, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হাতে ১,৫০০ টাকা ধরাতে চাইছে। আর আমরা বলছি আমাদেরকে সুযোগ দিন, আমরা ক্ষমতায় আসলে পরিবার পিছু একজন করে চাকরির ব্যবস্থা করে দেব। আপনারা কোনটা গ্রহণ করবেন দেখুন, জোড়া ফুল গ্রহণ করবেন না খামকে গ্রহণ করবেন? কাস্তিয়াতুরি তারা চিহ্ন তথা বামপন্থীরা বলছে যে জোড়া ফুল বলছে কি একটু চর্চর করছে কেন? মমতা ব্যানার্জি বলছেন রাত ৮টার পরে মহিলারা কাজে যেতে পারবে না। বামপন্থী আইএসএফ তথা অশোক কুমার গায়েন মহাশয়রা বলছেন রাত ৮টা, ১০টা, ১১টা, ১২টা, ১টা, ২টো, ৩টে, ৪টে ব্যাপার নয়, প্রত্যেকটা মহিলা তার কর্মক্ষেত্রে কর্মস্থলে নির্বিঘ্নে যাবে আর নির্বিঘ্নে বাড়ি ফিরবে। এর দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব অশোক কুমার গায়েনরা কাঁধে তুলে নিতে চায়। কোনটাকে গ্রহণ করবে? মমতা ব্যানার্জি বলছে ৮টার পরে বেরোতে পারবেন না, আমরা বলছি যখন ইচ্ছা বাড়াবেন, নিরাপত্তা আমরা দেব। এটা আপনাদের হাতটা। বন্ধুগণ, রাত হয়েছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। আমি আপনাদের বলবো আপনারা কি ভুলে গিয়েছেন মমতা ব্যানার্জির সেই বাণী যে সাইয়ার আমার লাশের উপর দিয়ে হবে? তার ভাইপের কথা যে তিনি বলেছিলেন একজনের নাম বাদ গেলে ১,০০,০০০ লোক নিয়ে গিয়ে দিল্লি নির্বাচনের অফিস ঘেরাও করবো, নিশ্চিতভাবে আমরা ভুলে যাইনি। তাই আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। লাস্ট খসড়া লিস্ট তৈরির পরে ২৭ লক্ষ নাগরিকের ভোটকে বাতিল করেছে। ১৭ লক্ষ আমার হিন্দু ভাই, ১০ লক্ষ আমার মুসলিম ভাই। এই ২৭ লক্ষ মানুষের ভোট বাতিল হওয়ার মূল চক্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, বিজেপি। তাই আমাদেরকে শপথ দিতে হবে যারা এই ২৭ লক্ষ বাঙালিকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, এই ২৭ লক্ষ ভোটারদেরকে তাদের পরিবারকে আতঙ্কের মধ্যে রেখেছে, সেই বিজেপি তৃণমূলকে আগামী নির্বাচনে অর্থাৎ ২৯ এপ্রিল আমরা এই মন্দির বাজার থেকে ব্যাপক ভোটে পরাজয় করে পরাস্ত করে এখান থেকে বিজেপি তৃণমূলকে হারিয়ে এটা বার্তা আমরা দেব, তোমরা বাঙালির সাথে লেগেছ, বাঙালি তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেখবেন সেই লড়ছেন মাঠে বাঙালি দেশের ক্যাপ্টেন, বাঙালির যে টি-শার্ট উড়ানো থেকে শুরু করে সবটাই কিন্তু বাঙালি পথ দেখিয়েছে। তাই এসআইআর এর নামে পশ্চিম বাংলার ২৭ লক্ষ ভোটারের মধ্যে যে আতঙ্ক ঢুকিয়েছে বিজেপি তৃণমূল, তার জবাব আমরা ২৯ এপ্রিল ইভিএম মেশিনের মাধ্যমে দেব। প্রস্তুত আছেন তো নাকি? দূরে কি মাইকের আওয়াজ যাচ্ছে? মাইকের যারা আওয়াজ শুধু আওয়াজ তুলুন তো। মাইকের আওয়াজ যাচ্ছে? আমার তো মনে হয় মাইকের আওয়াজ শুধু কম লাগছে। তাই আপনাদেরকে ভাবতে হবে, আচ্ছা কোথায় মমতা ব্যানার্জি, কোথায় অভিষেক ব্যানার্জি?
যারা হেলিকপ্টার চলে প্রচারে ব্যস্ত, আর নওশাদ সিদ্দিকী মোস্তানি বানুদের মামলার জন্য একটু আপনারা আশার আলো পাচ্ছেন এসআইয়ের নাম থাকে। আপনাদের বলে রাখি, আজকে বামপন্থী আইএসএফদের কেন হাতকে শক্ত করতে হবে? বিপদে আপনার পাশে তৃণমূল নাই, আর বিজেপির ইচ্ছা করে আপনাকে বিপদে ফেলেছে। কি হিন্দু কি মুসলমান, বিজেপির বিপদে সবাই আজকে আক্রান্ত হয়েছে। তাই আপনাদের বলবো, আজকে দেখুন, যখন নির্বাচনের প্রচারে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ব্যস্ত, সেই সময় আমার করা মামলা 68,938/2025 আমার মামলা নাম্বার গুগলে সার্চ করলে, ইন্টারনেটে সার্চ করলে দেখে নিতে পারেন। তখন সুপ্রিম কোর্টে মামলার ডেট পড়েছে। এইদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, তার নির্বাচনের ক্ষেত্র হচ্ছে আপনার যাদবপুরে, তিনি যাদবপুরে আছেন। যখন মামলার ডেট পড়েছে, তখন বিকাশ স্যারকে যখন জানানো হলো যে এসআইআর এর মামলার হিয়ারিং আছে অমুক তারিখে, বিকাশ স্যার আমাদেরকে জানালেন, অভয় দিলেন, আশ্বস্ত করলেন, তোমরা চিন্তা করো না, আমার নির্বাচনী কার্যক্রম আমি বন্ধ করে বাংলার মানুষের সাথে সুপ্রিম কোর্টে যাবো। আপনাদের বলে রাখি, ভার্চুয়ালি নয়, সশরীরে তিনি ফিজিক্যালি তিনি সুপ্রিম কোর্টে উপস্থিতি হয়ে আপনার আমার ভোটাধিকারে বাঁচানোর লড়াইয়ে আইনি লড়াই করেছে। এই ধরনের ব্যক্তিত্ব থেকে ছিটিয়ে আইনসভার মধ্যে আনতে হবে, যারা মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, রাষ্ট্রের জন্য কাজ করবে, শিক্ষার জন্য কাজ করবে, স্বাস্থ্যের জন্য কাজ করবে। তাই আপনাদের বলবো, এই মন্দিরবাজার বিধানসভায় বাংলাদেশ সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী অশোক কুমার গায়েনকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। মানুষের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, মিনিমাম ওয়েজেস বাড়বে তার কথা বলবে, পরিযায়ী শ্রমিকরা আর নয়, বাংলায় থেকেই বাংলা শ্রমিকরা যাতে কাজ পায় তার আওয়াজ তুলবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর আওয়াজ তুলবে, স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বাঁচানোর আওয়াজ তুলবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, কারো প্রচারে পা দেওয়ার দরকার নেই, কে কি বলছে সে কথাই আপনার মাথা দেওয়ার দরকার নাই। আপনার মূল্যবান ভোট আগামী 29-এ ইভিএম মেশিনের 6 নম্বর বোতাম দিবে, খাম চিহ্নকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের কাছে আহ্বান আমরা রাখছি। সমস্যা হচ্ছে কি জানেন, আপনারা খেতে চান আম আর লাগিয়ে ফেলেছেন জাম গাছ, চাইছেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, আর জিতাচ্ছেন বিজেমূলকে, যারা আপাতগ্রস্ত দুর্নীতিগ্রস্ত দল তারা। আপনারা যদি চান আপনার বাড়ির ছেলেটা প্রতি বছরে আপনার এসএসসি সুযোগ পাবে, এমএসসি সুযোগ পাবে, নিয়োগের ক্ষেত্রে সুযোগ পাবে, তাহলে আপনাদের বলবো, তাহলে এই বিজেমূলকে ভোট নয়, অশোক কুমার গায়েনদেরকে ভোট দিন। আপনার জয়নগরে আমাদের বামপন্থীর প্রার্থী অপূর্ব প্রামাণিক দাদাকে ভোট দিন, কুলতলিতে ভোট দিন, বিভিন্ন জায়গায় বাসন্তীতে খাম চিহ্ন আছে, কুলপিতে খাম চিহ্ন আছে, রায়দিঘিতে সম্ভব গাঙ্গুলি আছে, এদেরকে দিকে দিকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠান। তৃণমূল আর আমাদের মধ্যে পার্থক্য আপনারা দেখে নেবেন। একটা উদাহরণ দিয়ে আমি অন্য কোন একটা কথা বলবো। উদাহরণটা এটাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লির সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির সরকার চলে যাচ্ছে। কি বাইনা তাদের, যে ইন্টারভিউর টেবিলে ভিডিও রেকর্ড করবো না, এই বাইনা নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে ফেলছে, কি সুপ্রিম কোর্টে মামলা করে। আর আমরা বলছি, বামপন্থীরা বলছে ইন্টারভিউতে অনেক দূরের কথা, আপনার ছেলে মেয়ে 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষায় বসবে, ওইটাই প্রথম চার্জ, ওইটাই লাস্ট চার্জ হবে, কোনো হিডেন চার্জেস থাকবে না। আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিয়ে ফেরার পথে ওই মার্কশিটের কার্বন কপি বাড়িতে নিয়ে আসবে। শুধু তাই নয়, 10 লক্ষ 12 লক্ষ যারা যতই পরীক্ষা দিক না কেন, স্বল্প সময়ের মধ্যে কনসার্ন ডিপার্টমেন্টের যারা দায়িত্বশীলরা থাকবেন, প্রত্যেকের ওই মার্কশিটকে স্ক্যান করে ইন্টারনেটে আপলোড করে দেবে। শুধু পশ্চিম বাংলার মানুষ নয়, দেশের মানুষ নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যদি চায় যে আপনার পরিবারের ছেলে হোক, 10 লক্ষ মানুষ ছেলেরা কি পরীক্ষা দিয়েছে যদি দেখতে চায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবে। এই স্বচ্ছতা আমরা আনবো। আপনাদের বলছি, শুধু তাই নয়, ইন্টারনেটে আপনার ইন্টারভিউ টেবিলটাই সব থেকে বড় গ্যারাকল হয়ে দাঁড়ায়। কারণ আপনি কৃষক, আপনি ডেলিভার,
বিক্রি করছেন, কেউ ঢালা ফেলছেন পেটের জ্বালাতে। শুধু তাই নয়, ওর থেকে অর্থ বাঁচিয়ে আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, মেধাযুক্ত করেছেন। আর ইন্টারভিউ টেবিলে আপনার ছেলে যখন রিটেন পরীক্ষায় পাস করেছে, কিন্তু ইন্টারভিউ টেবিলে আপনি 15 লক্ষ টাকা দিতে পারছেন না, আপনার ছেলে সুযোগ পাচ্ছে না। কেমন হচ্ছে? বড় লোকের দামাল ছেলে যে 15 লাখ টাকা দিতে পারছে, খোঁজ নিয়ে দেখা যাবে সে যুক্ত অক্ষর পালন করতে পারছে না। কিন্তু আমার আপনার শ্রমজীবী সমাজের ছেলে মেয়েরা মেধা থাকার পরেও ইন্টারভিউ টেবিল থেকে ব্যর্থ হয়ে ফিরে আসছে, ব্যর্থ হচ্ছে না, ব্যর্থ হিসেবে দেখানো হচ্ছে। এই বন্ধুগণ, আপনাদের বলছি একটু বুঝতে হবে, আপনার ছেলেটা, গরিবের ছেলেটা যখন ইন্টারভিউ টেবিলে গেল, তাকে যা কোশ্চেন করলো সব সঠিক উত্তর দেওয়ার পরে সে 10-এ পেল 4। আর বড় লোকের দামাল ছেলেটা যে যুক্ত অক্ষর পালন করতে পারে না, 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দেওয়ার জন্য তার ছেলেকে, বাবু তুই কেমন আছিস, কিসে আসলি, কখন আসলি, অল্প এই ধরনের কোশ্চেন করে ছেড়ে দিল, তাকে দিল 10-এ 9। ফলে কি দেখা যাচ্ছে? কি 10-এ 10 দিয়ে দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে গরিবের ছেলেটা আর চাকরি পাচ্ছে না, ওই যারা 15 লাখ 20 লাখ টাকা করে দিচ্ছে তাদের ছেলেটা চাকরি পেয়ে যাচ্ছে। এই বৈষম্য আমরা বন্ধ করতে চাই। এই বৈষম্য বন্ধ করার অন্যতম পন্থা হলো ইন্টারভিউ যখন হবে ভিডিও রেকর্ড হবে। গরিবের ছেলেও ইন্টারনেট পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, বড় লোকের ছেলেও দেখবে, আদিবাসীর ছেলে দেবে, হিন্দুর ছেলে দেবে, মুসলমানের ছেলে দেবে, যার মেধাযুক্ত আছে তারা প্রত্যেকেই দেবে। কিন্তু ইন্টারভিউয়ের টেবিলে ভিডিও রেকর্ড হবে, 100% অনুষ্ঠানে চাকরিতে নিয়োগ হবে। এরপরেও যদি কেউ মনে করে যে তার সাথে বৈষম্য আছে, সে তাড়াতাড়ি সে চাইলে কনসার্ন ডিপার্টমেন্টের কাছ থেকে তা রেকর্ড বার করতে পারে, বার করে সে চ্যালেঞ্জও করতে পারে। এই স্বচ্ছতা আমরা আনবো নিয়োগের ক্ষেত্রে। তাই জোড়া ভুল ইন্টারভিউ না ভিডিও রেকর্ড হয়, তার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে। আর কাস্তাতুরি তারা চিহ্ন, খান চিহ্ন বলছে আমরা সুপ্রিম কোর্টে যাবো না, আমরা ক্ষমতায় আসলে ইন্টারভিউ টেবিলে আমরা ভিডিও রেকর্ড করে রাখবো। এই স্বচ্ছতা নিয়ে আসবো। বন্ধুগণ, যদি মনে করে আমাদেরকে জিতানো দরকার, সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনা দরকার, তাহলে হাতটা আমাদের অশোক কুমার গায়েনকে ইভিএম মেশিনের 6 নম্বর বোতাম টিপে মন্দির বাজার থেকে ব্যাপক ভোটে জয়যুক্ত করবেন। আচ্ছা, লাস্টে একটু ফ্ল্যাশ হবে তো নাকি? আর একটা কথা বলি, এটা এসসি রিজার্ভ সিট তো, শিডিউল কাস্ট রিজার্ভ সিট তো, স্বাভাবিকভাবে তাহলে এখানে এই বিধানসভাতে শিডিউল কাস্ট সমাজের মানুষ একটা হেভি অংশের আছে। মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার আগে তারা ভাববে, শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার আগে ভাববেন এই শিডিউল কাস্ট ভাইদের সাথে মমতা ব্যানার্জি কি বিচারিতা করছে, আর শুভেন্দু অধিকারী মুখ বুঝে সেগুলো সহ্য করছে। শুভেন্দু বাবু একটা স্লোগান নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, ব্যক্তিগত নওশাদের দিকে একটু রাজি নাই। কারণ যদি অশোক কুমার দা আমার বড় দাদার মতো এমনি যদি অন্তত উপকৃত হয়, নওশাদের মুখ থাকবে না, নওশাদ বরঞ্চ খুশি হবে আমার সমাজের হিন্দু ভাইরা অন্তত উপকৃত হচ্ছে। কিন্তু প্রশ্ন এটাই, সত্যিকারের হিন্দু ভাইদের উপকার করার জন্য এটা বলছে না, ভোটের স্বার্থের জন্য বলছে। তো শুনেছি শুভেন্দু বাবুর পেট্রোল পাম্প আছে, তাহলে পেট্রোল পাম্পের সামনে লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই, ওটা লিখে নিয়ে ওটা ব্যবসা ভালো বোঝে, শুধু ভোটে জড়িয়ে দিয়ে হিন্দু মুসলমান করে ফায়দা নেওয়ার জন্য কথা বলছে। আমি আপনাদের একটা কথা বলা যায়, এটা যদি এসসি রিজার্ভ সিট এখানে দাঁড়িয়ে বলছি, পশ্চিমবাংলা সরকারের 22% এসসি রিজার্ভ আছে। উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে 100 জনের মধ্যে 22 জন এসসি হওয়া দরকার, দলিত পিছিয়ে বর্গের হিন্দু হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন 100 জনের মধ্যে 22 জন দলিত পিছিয়ে বর্গের খাতায় কলমে হচ্ছে, প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না, দুধে জল মেশাচ্ছে না, পানিতে এরা দুধ মিশাচ্ছে। এবং আপনাদের প্রকৃত দলিত ভাইরা চাকরি পাচ্ছে না, যারা ফেক দলিত সেজে দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই আমাদের শপথ নিতে হবে। আপনাদের এখানে আমি বলে যাই, আদিবাসীদের অধিকার ফেক এসটি সার্টিফিকেট দিয়ে সেই অধিকার কেড়ে নিচ্ছে। আপনারা যদি আমাদেরকে সরকারে আনেন, অশোক কুমার গায়েনদাকে যদি বিধানসভায় পাঠান, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, উইদিন 6 মান্থ 6 মাসের মধ্যে আমরা কমিশন বসিয়ে যত ফেক এসটি সার্টিফিকেট আছে খুঁজে বার করবো। এই সার্টিফিকেটটা যদি কমে থাকে
ভোটের অধিকার বুঝিয়ে আমরা দেবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি। 68 জন দলিত সমাজের বিধায়ক আছে, আমি একবারের জন্য বিধানসভার মধ্যে বলতে শুনলাম না যে দলিতদের সাথে এই বৈষম্য কেন হচ্ছে, বন্ধ করা হোক। 18 জন আদিবাসী সমাজের বিধায়ক আছে, তাদের কারো মুখ থেকে একবারের জন্য শুনলাম না যে কেন আদিবাসীদের সাথে এই বৈষম্য হচ্ছে। 80 লক্ষ আদিবাসী আছে পশ্চিমবাংলায়, 1.5 কোটি আদিবাসীদের সার্টিফিকেট দিয়েছে, মানে বুঝতে পেরেছে সরকার চলছে, একটা সার্কাস চলছে। তাই আপনাদের বলবো, আমাদের আপনারা এই প্রতিজ্ঞাবদ্ধ হন। ওবিসিডি নিয়ে মাইনরিটিদের সাথে, পিছিয়ে বর্গের মুসলমানদের সাথে মমতা ব্যানার্জি যে দ্বিচারিতা করেছেন, এই দ্বিচারিতার জবাব দিতে যদি চান তাহলে আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন, এই দ্বিচারিতার জবাব দিন। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজয়গঞ্জ বাজার থেকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। আমরা আপনাদেরকে বলে যাই, যত ওয়াকফ সম্পত্তি আছে, যা বেহাত হয়ে আছে, সেগুলো উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবো। শুধু তাই নয়, এটাও বলে যাচ্ছি, আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। যত দেবদেবীর নামে সম্পত্তি, ঠাকুরের নামে সম্পত্তি, মন্দিরের নামে সম্পত্তি আজকে বেহাত হয়ে আছে, তারা লুটে খাচ্ছে। তৃণমূলের আমলে মাদ্রাসা মসজিদের জমি যেমন চুরি হয়েছে, ঠাকুরের নামে জমি চুরি হয়ে গিয়েছে। আমরা কথা দিয়ে যাচ্ছি, ক্ষমতায় নিয়ে আসুন, ঠাকুরের নামে জমি যেগুলো চুরি হয়েছে সেগুলো ফিরিয়ে নিয়েছে, ঠাকুরের নামে তুলে দেবো, মন্দিরের নামে তুলে দেবো, মসজিদের জমি মসজিদের নামে তুলে দেবো। এটা কথা দিয়ে যাচ্ছে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন, আপনাদের উপর নির্ভর করছে, কারণ আপনাদের ভোটটাই সব থেকে পাওয়ারফুল। অনুরোধ করবো, রাতের অন্ধকারে 500 টাকা বিরিয়ানি প্যাকেট কেউ দিলে ভোটটা বিক্রি করবেন না, তবে দিলেও ছাড়বেন না, দিলেও ছাড়বেন না। এ কথা বলে আগামী আবার অনুরোধ করছি, বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী অশোক কুমার গায়েন মহাশয়কে ইভিএম মেশিনের 6 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠাবেন। আগামী 5 বছর আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে, আপনার হয়ে মুখ